আসসালামু আলাইকুম। আমি মানতাসা তাসনিম। কাজ করছি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট হিসেবে ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো কোলেস্টেরল নিয়ন্ত্রণে কি ধরনের খাবার আমাদেরকে হেল্প করে থাকে। সো প্রথমেই যদি আমি বলি যে আমরা আসলে কোলেস্টেরল যুক্ত খাবার বা কোলেস্টেরল নিয়ন্ত্রণটা অবশ্যই রাখতে হবে। আপনার হার্টকে সুস্থ রাখতে হলে এবং হার্টের যে সমস্যাগুলো রয়েছে সেক্ষেত্রে কোলেস্টেরল নিয়ন্ত্রণটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখা যায় যে টোটাল কোলেস্টেরল চেকের মাধ্যমে জানতে পারি যে আমাদের কোলেস্টেরল লেভেল বেশি বা কেমন। সেক্ষেত্রে কোলেস্টেরলের কিছু ভাগ রয়েছে, যেমন তার মধ্যে হচ্ছে টিজি, এইচডিএল, এলডিএল। তো আমরা আসলে প্রাধান্য দিব এলডিএল, যেটা ব্যাড কোলেস্টেরল, এবং টিজির ক্ষেত্রে। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যারা হার্টের সমস্যায় ভুগছেন বা কোলেস্টেরল জনিত সমস্যায় ভুগছেন তাদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় টিজিটা বেশি থাকে এবং যেটা ব্যাড কোলেস্টেরল এলডিএলটা অনেক পরিমাণে বেশি থাকে। তো এই সমস্যা থেকে দূরে থাকতে হলে অবশ্যই চেষ্টা করতে হবে আপনাকে হচ্ছে অবশ্যই খাদ্য ব্যবস্থার প্রতি গুরুত্ব দিতে হবে। এছাড়া যখন অনেক বেশি টিজি লেভেল বা কোলেস্টেরল লেভেল অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই মেডিসিন ইনটেক করতে হবে। কিন্তু মেডিসিন গুলো লং টাইম না খায় আমরা যদি খাবারটাকে গুরুত্ব দিই সেটাই কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। যখন আপনি আপনার এলডিএল বেশি থাকবে, আপনি যখন আপনাকে হেলদি ব্যালেন্স ডায়েট নিয়ন্ত্রণ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো কোলেস্টেরল যেটা এইচডিএল সেটা কিন্তু অটোমেটিক্যালি বাড়তে থাকবে। তো অবশ্যই আমরা চেষ্টা করব ব্যাড কোলেস্টেরল বৃদ্ধির ক্ষেত্রে যে আমরা স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট এই দুইটার প্রতি আমরা অনেক বেশি গুরুত্ব দিব। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের যে অস্বাস্থ্যকর খাবার রয়েছে, বিশেষ করে বাইরের খাবার যদি আমরা খেয়ে থাকি, চেষ্টা করবো এটা আমরা যতটা পরিহার করে ঘরের খাবার বা ঘরের তৈরি খাবার যদি আমরা নিয়ে যেতে পারি। এছাড়া দেখা যায় যে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড বা রাস্তায় তৈরি যে ধরনের সিঙ্গারা, সামোসা, এই খাবারগুলো, পরাটা বা অনেক বেশি তৈলাক্ত যে খাবারগুলো রয়েছে, ভাজা পোড়া, এই খাবারগুলো আমরা অবশ্যই পরিহার করে চলবো। আর এক্ষেত্রে তেলটা অনেক ইম্পর্টেন্ট, আপনি কি ধরনের তেল খাচ্ছেন। আর তেলের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আমরা যদি একটু তেলটাকে 1 মাস পর পর চেঞ্জ করে খাই সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি উপকার দিবে। আর তেলের পরিমাণটাও অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা অবশ্যই ভাজা পোড়া খাবার বা আমরা অনেক সময় দেখা যায় বাসায় রান্না করলেও ভেজে ভেজে খাই, মাছটাকে ভাজি করতেছি, মুরগির মাংসটাকে ভেজে নিয়ে রান্না করতেছি, এগুলো আমরা চেষ্টা করবো না করতে। মাছটাকে যদি আমরা একটু কষাই নিয়ে রান্না করি সেটা কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে এবং তেলের যে কনজাম্পশন বা তেল ইনটেকের যে কনজাম্পশন সেটা কিন্তু আপনার নিয়ন্ত্রণে থাকবে। আর অবশ্যই ব্যালেন্স ডায়েট তো মেনটেন করতে হবে, যেখানে আপনার পর্যাপ্ত পরিমাণে শাকসবজি, ফল, বিভিন্ন ফাইবার রিচ যে খাবারগুলো রয়েছে, যেগুলো আমরা ফ্রুটস, ফল বা ইসবগুলোর ভুসির মাধ্যমে আমরা পেয়ে যাব ফাইবার ইনটেক। সলিবল ফাইবার অবশ্যই আপনার খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে। এছাড়া অবশ্যই কার্বোহাইড্রেটের মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যে খাবারগুলো রয়েছে, অধিক কার্বোহাইড্রেট গ্রহণের ইনটেক থেকেও কিন্তু আমরা নিজেকে বিরত রাখতে পারি। আর খাবারের পরিমাণগুলো আমরা আমরা অনেক সময় যেটা করে থাকি, অনেকগুলো খাবার সারাদিনে না খেয়ে একবারে খেয়ে থাকি, এই জিনিসগুলো আমরা করবো না। আমরা অল্প অল্প করে সারাদিনের খাবারটাকে 4 থেকে 5 ভাগে বা 6 ভাগে ভাগ করে নিয়েও কিন্তু আমরা খেতে পারি। অবশ্যই যেটা করতে হবে কোলেস্টেরলের ক্ষেত্রে আমরা আমাদের ভিটামিন ডি লেভেলটাকে অবশ্যই চেষ্টা করব নিয়ন্ত্রণে রাখতে। কারণ আমাদের আজকালকার দেখা যায় ভিটামিন ডি এর পরিমাণ বা লেভেলটা এত কম থাকে যেটাও কিন্তু আপনার হার্টের সাথে বা এই কোলেস্টেরলের সাথে কিন্তু রিলেটেড। সো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই কোলেস্টেরল এবং আপনার যে হচ্ছে ভিটামিন ডি লেভেল সেটাকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ এই দুইটা কিন্তু একে অপরের সাথে পরিপূরক। এছাড়াও বিভিন্ন ধরনের বাদাম তো অবশ্যই আমরা আমাদের খাদ্য তালিকায় রাখবো। তার মধ্যে আমি সবসময় বলে থাকি যে কাঠবাদাম বা হচ্ছে ওয়ালনাট এগুলো কিন্তু খুব বেশি হার্ট ফ্রেন্ডলি। প্লাস যেটা আমি বলেছি যে সলিবল ফাইবার থাকে খুব ভালো পরিমাণে। এছাড়াও বিভিন্ন ডাল এবং বিচি জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলোও খুব ভালো, হার্টের জন্য খুব ভালো পরিমাণে প্রোটিনের পাশাপাশি কিন্তু সলিবল ফাইবার আপনারা পেয়ে যাবেন। এছাড়াও ফ্লাক্স সিডে খুব ভালো পরিমাণে ওমেগা 3 থাকে, এটাও আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। এছাড়া মেথি দানা পানি বা হচ্ছে বিভিন্ন ধরনের তিসির যে বীজ রয়েছে এগুলোও কিন্তু আপনি আপনার খাদ্য তালিকায় যোগ করতে পারেন, কারণ এই খাবারগুলো থেকে খুব বেশি ভালো পরিমাণে ওমেগা 3, ওমেগা 6 পেয়ে যাবেন। এছাড়াও সামুদ্রিক মাছ যদি আপনি আপনার খাদ্য তালিকায় সপ্তাহে একদিন রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা করে আর ওমেগা 3 বা ওমেগা 6 এর জন্য ট্যাবলেট খেতে হবে না। তো ওভারঅল আমরা যদি ডায়েটের দিকে বিশেষ নজর দিয়ে থাকি এবং আমাদের লাইফ স্টাইলের দিকে নজর দিয়ে থাকি, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যাদের অলরেডি কোলেস্ট্রল বেশি বা হচ্ছে এই এলডিএলটা বেশি তাদের ক্ষেত্রে হাঁটার বিকল্প আসলে কিছু নাই। প্লাস আপনার ওজনটাকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন 45 মিনিট অবশ্যই ব্রিজ ওয়াক বা রেগুলার হাঁটাহাঁটি বা এক্সারসাইজ হিসেবে যে হাঁটাকে আমরা বলে থাকি সেটা যাতে আমরা প্রতিদিন রুটিনে রাখি। আর আমরা যদি আমাদের রুটিন ওয়াইজ চলি প্লাস একটা ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য ব্যবস্থাপনা মেনটেন করে চলি, আশা করি এই সমস্যাগুলো থেকে কিন্তু নিজেদেরকে বা কোলেস্ট্রলের যেই নিয়ন্ত্রণটা কিন্তু আপনি খুব সুন্দরভাবেই করতে পারবেন। তো এই কোলেস্ট্রল রিলেটেড যারা সমস্যায় ভুগছেন আর কোলেস্ট্রলের সাথে হার্টের সমস্যা বা ডায়াবেটিসের সমস্যাও কিন্তু আমাদের দেশে কমন। তো এই ক্ষেত্রে যদি আপনাদের ডায়েটের কোনো পরামর্শ দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই নিচের ডেসক্রিপশনের নাম্বার প্লাস হচ্ছে
চেম্বারের ঠিকানা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ।